সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। সো এর আগে ভিডিওতে বিএডের ফার্স্ট সেমিস্টারের যে 1.1.4 সেগুলোর কমপ্লিট অ্যান্সার দিয়েছিলাম, সাজেশান। এবং যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে 1.1.5 এবং ইপিসি, সেই যেহেতু বলেছিলাম পরপর দেবো পরীক্ষার আগেই, তো এখন নিয়ে এসেছি যেই কোশ্চেনের সেটটা, সেটা অবশ্যই সাজেশান, যেগুলো পড়ে গেলে বারবার করে বলছি কোনো রকম কিচ্ছু পড়তে হবে না। তোমরা হয়তো ভাবছো যে বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে, তো একটা কথা প্রথমে বলে রাখি, তোমাদের যদি কোনো একটা কোশ্চেন ধরো ব্যতিক্রম বাইরে থেকে আসে, সেগুলো কিন্তু কনসেপ্ট দিয়ে লিখে আসবে, কখনো সেই প্রশ্নটা ছেড়ে আসবে না। এবং বিস্তারিত আর একটু ভিডিওর মধ্যে বলছি। চলো আমরা পড়াশোনা শুরু করি। এখানে গুটি কয়েক অ্যান্সার দেওয়া রয়েছে, মানে প্রশ্ন দেওয়া রয়েছে। যেহেতু সময় খুব অল্প, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের এনাফ। দেখতে পাচ্ছ 2 মার্কের যদি আমি দেখাই, এখানে 2 মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে হচ্ছে মাত্র 18টি। হ্যাঁ, 18টি পড়লে তোমরা 5টি কমন পাবে। আমি কথার কথা ধরলাম, ধরো 4টি আসলো কিন্তু একটা আসলো না, কিন্তু সেই একটা তোমরা কিন্তু এই যে বাকি 5 মার্ক বা 10 মার্ক যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে তোমার চলে আসবে 2 মার্ক। তো সব মিলে কিন্তু 100% কমন পাবে। সো যারা নিতে চাও তোমরা পিডিএফটা, অবশ্যই কিন্তু এই যে ভিডিওতেও নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু পিডিএফ কালেক্ট করতে পারো। সো চলো, হ্যাঁ, এবং তোমাদের বলে রাখি, হ্যাঁ, 3টে পিডিএফই দেওয়া হবে যারা নাওনি, 1.1.4, 1.1.5 এবং ইপিসি। তো চলো শুরু করি 1.1.5 এর কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, বিষয় ক্ষেত্র বা একাডেমিক ডিসিপ্লিনের সংজ্ঞা দিন। অধ্যয়ন বা জ্ঞানের যে সুনির্দিষ্ট শাখায়, মানে শাখায় নির্দিষ্ট তত্ত্ব, গবেষণা পদ্ধতি এবং পাঠ্যক্রম থাকে তাকে বিষয়ক্ষেত্র বা একাডেমিক ডিসিপ্লিন বলে। মানে যার যার নিজস্ব ক্ষেত্র, যেমন কেমন পদার্থবিজ্ঞান, ইতিহাস বা গণিত হলো এক একটি ভিন্ন ডিসিপ্লিন। নেক্সট কোশ্চেন 2 মার্কের, ভাষা সংক্রান্ত অভিজ্ঞতা বা মেটালিঙ্গুইস্টিক সচেতন কী? ভাষাকে কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার না করে ভাষার ব্যাকরণগত নিয়ম, গঠন এবং শব্দ ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া এবং তা বিশ্লেষণ করার ক্ষমতাকে মেটালিঙ্গুইস্টিক সচেতন বলে। কেমন? যেমন যদি একজন শিশু যখন বুঝতে পারে যে আম এবং আম দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে, তখন তার কিন্তু এই সচেতনতা কাজ করে। তো তার মানে তখন তার মধ্যে এই সচেতনতার মানে আর কি ব্যাপারটা আসে। এই হচ্ছে ভাষা সংক্রান্ত অভিজ্ঞতা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে গণিত শিক্ষার দুটি লক্ষ্য লিখুন। প্রথম হচ্ছে যৌক্তিক চিন্তার বিকাশ, শিক্ষার্থীদের মধ্যে যুক্তি দিয়ে চিন্তা করা এবং সমস্যা সমাধানের মানে ক্ষমতা গড়ে তোলা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োগ, দৈনন্দিন কেনাকাটা, হিসেব নিকাশ, পরিমাপের কাজে গণিতকে সঠিকভাবে প্রয়োগ করা হয়। বলে রাখি যে এইখানে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে খুব সহজ সরল ভাষা এবং তোমাদের মনে থাকবে। তোমাদের প্রথাগত যে সমস্ত বইগুলো রয়েছে রেতা বা আইলি, সেগুলোতে কিন্তু একটু মানে কঠিন ভাষা দেওয়া আছে, অনেক সময় প্রশ্ন পড়ে মানে উত্তর পড়ে সে উত্তরটা ঠিকঠাক বুঝতে পারো না। এবং এই উত্তরগুলো খুব শর্ট করে দেওয়া রয়েছে, জাস্ট কনসেপ্টটা বুঝে নেবে, পরীক্ষাতে কিন্তু পানিও লিখতে পারো। বারবার করে বলছি, পরীক্ষায় খাতা ফাঁকা দেবে না। যতটুকু পারো বড় কোশ্চেনের ক্ষেত্রে পয়েন্ট উল্লেখ করে, বাকি ভেতরে তোমাদের যতটুকু জ্ঞান আছে যা ইচ্ছা তাই লিখবে, নাম্বার একটা ভালো মার্কস তোমরা পেয়ে যাবে। তো চলো পরবর্তী কোশ্চেন 4 মার্ক নাম্বারের, বিজ্ঞানকে একটি সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়? সো বিজ্ঞান মানে কোনো একক মানুষের চিন্তা নয়, সমাজ ও মানুষের প্রয়োজন মেটাতে বিজ্ঞানীরা একত্রে কাজ করেন, মত বিনিময় করেন এবং নতুন আবিষ্কার সমাজের কল্যাণে ব্যবহার করেন। তাই বিজ্ঞানকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। কেমন উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে যে মহামারী রুখতে ভ্যাকসিনের উদ্ভাবন এবং তা মানে সমাজ জুড়ে প্রয়োগ করা একটি সামাজিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। তো এইভাবে তো সমাজের মানে কাজ করছে বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, ভাষা ও গণিতের মধ্যে দুটি সম্পর্ক লিখুন। সংকেত ব্যবহার, ভাষার মতো গণিতেও নিজস্ব প্রতীক এবং সংকেত রয়েছে, এটা কিন্তু একটা মিল। কেমন? প্লাস মাইনাস সমান, যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যা বোঝা, গণিতের লিখিত সমস্যা সমাধান করতে হলে আগে ভাষা ভালোভাবে বুঝতে হবে, এটা একটা ব্যাপার। তো এই দুটো সম্পর্ক, চাইলে তোমরা এর ভিতরে আরও তোমাদের জানা মতে কিছু জিনিস ঢুকিয়ে দিতে পারো অ্যান্সারটা সুন্দর করতে। তো যাই হোক, এই দুটো লিখবে তোমরা, দুই মার্ক পাবে। পরবর্তী প্রশ্ন, যে বিদ্যালয় পর্বের শিক্ষায় সমাজবিজ্ঞান পঠনের দুটি উদ্দেশ্য লিখুন। কেন সমাজবিজ্ঞান পড়তে হবে বিদ্যালয়ে? সেটা হচ্ছে সুনাগরিকত্ব গঠন, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার ও দায়িত্ববোধ জাগ্রত করা। আর 2 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশের জ্ঞান, নিজের ইতিহাস, ভূগোল ও সামাজিক কাঠামো সম্পর্কে সচেতন করে তোলা। এটা হচ্ছে সমাজবিজ্ঞানের মানে পঠনের দুটো কাজ। কোথায় পড়ানো হয়, কেন বিদ্যালয়? এগুলো যদি তোমরা কথার কথা 5 মার্ক করে আসে,
তারপরে কিন্তু এই কনসেপ্ট থেকে অনেকটা লিখে আসতে পারবে। যদিও তোমাদের 5 মার্কের জন্য 10 মার্কের জন্য খুব গুটি কয়েক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দিয়েছি, যেগুলো তোমরা ভালোভাবে এই কদিন মানে 2 দিন কি 1 দিন টাইম পাবে খুব ভালোভাবে পড়ে নিও। 7 নাম্বার হচ্ছে বিজ্ঞানের সাথে ভাষা দুটির সম্পর্ক লিখুন। ধারণা প্রকাশ। বিজ্ঞানের যে কোনো নতুন গবেষণা বা সূত্র প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। তো প্রকাশ করার জন্য নাকি ভাষা প্রয়োজন। আর পর্যবেক্ষণ নথিভুক্তকরণ। বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল লিখে রাখা বা উপস্থাপন করা, এটা হচ্ছে ভাষার প্রয়োজন কিন্তু। তা ভাষা অবশ্যই বিজ্ঞানের সঙ্গে রিলেটেড। নেক্সট, চাহিদাই উদ্ভাবনের কারণ। দুটি উদাহরণ দিন। চাহিদা থেকেই মানে উদ্ভাবন হয়েছে, এমন উদাহরণ হচ্ছে চাকা আবিষ্কার। তোমরা জানো যে আদিম যুগে মানুষ কি হচ্ছে যে ভারী বস্তু সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, তাদের মানে চাহিদার তাগিদে তারা কী করেছে, চাকা আবিষ্কার করেছে। আর নেক্সট হচ্ছে স্মার্টফোন বা ইন্টারনেট। বর্তমান যুগে দ্রুত যোগাযোগ ও তথ্য পাওয়ার প্রয়োজনীয়তা থেকে আধুনিক স্মার্টফোনের উদ্ভাবন হয়েছে। তো এগুলো হচ্ছে কি চাহিদা থেকে উদ্ভাবনের কারণ। ভিডিওটা একটু লং হবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের আর বই পড়ার প্রয়োজনই হবে না। বারবার করে বলছি, এই ভিডিওটা চাইলে তোমরা 2 বার 3 বার দেখে নাও, রাত্রে দেখে নাও বা সকালে দেখে নাও, ভালো করে স্টাডি করো, এইগুলো মাথায় মনে রাখো এবং তোমাদের কনফিডেন্স রাখো যে এর বাইরে কিছু আসবে না। দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে। যখনই ভাববে এগুলো হয়তো কমন আসবে না, আরও বই পড়তে হবে, তখন তোমাদের মাথায় একটা মানে 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 একটা কী বলবো যে না পাওয়ার, কমন না পাওয়ার একটা দুশ্চিন্তা সেটা কাজ করবে, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা অনেক সময় খারাপ হবে। তো এগুলোই পড়ো এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই নাম্বারে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা 3টে পিডিএফ পেয়ে যাবে এবং ন্যূনতম একটা ফিস দিয়ে সেটা পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে, বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা কী? বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষার মূল প্রাসঙ্গিকতা হলো কি? শিক্ষার্থীর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা এবং অন্যান্য বিষয় যেমন হচ্ছে ইতিহাস বিজ্ঞান পড়ে তা সহজ অনুধাবন করতে পারে। এটা হচ্ছে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা, মানে কেন ভাষা শিক্ষা বিদ্যালয়ের প্রয়োজন। সো এটা কী হবে যে প্রাসঙ্গিকতা কি, শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে, ভাষা ছাড়া তো যোগাযোগ করা সম্ভব নয়। আর অন্যান্য বিষয় যেমন ইতিহাস বিজ্ঞান এগুলোতে পড়ার জন্য ভাষা লাগবে, এই হচ্ছে ব্যাপার। সো আবার বলছি, যারা পিডিএফ নিতে চায় তারা ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওতে যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করো। 3টে পিডিএফ তোমাদের যেহেতু 3টে পরীক্ষা রয়েছে আর তো 3টের জন্যই মাত্র 30 টাকা তোমরা পে করবে এবং 3টে পিডিএফ একসঙ্গে আজকেই দিয়ে দেবো, তোমরা পরপর যখন ইচ্ছা সেটা পড়ে নিতে পারো। আর ভিডিওটা কিন্তু বারবার দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে 10 নম্বর, প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো মানে 2টি উদাহরণ দিই। মানে প্রাত্যহিক জীবনে গণিত কীভাবে ব্যবহার করা, এগুলো যদি তোমরা নাও পড়ো তাও খুব সুন্দর করে লিখে নিতে পারবে। কেমন? বাজার ও কেনাকাটা, খুব সহজ পয়েন্ট দেওয়া রয়েছে। দোকানদারকে টাকা দেওয়া, মানে বাকি টাকা ফেরত নেওয়ার জন্য যে হিসাব দরকার সেটা কিন্তু এই গণিত প্রয়োজন। আর কি সময় ব্যবস্থাপনা, পরীক্ষা রুটিন মেনে চলা এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর আগে পরিকল্পনা, এগুলো কিন্তু গণিতের সঙ্গে সম্পর্কিত। চাইলে তোমরা কিন্তু নিজেদের মতো করে উত্তর লিখে দিতে পারো। পরীক্ষায় বারবার বলছি বিএডে লিখে আসবে, নাম্বার কিন্তু ভালো মার্কস পাবে। চলে আসি 11 নম্বর, শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা কী? ভাষা হলো চিন্তার মূল হাতিয়ার। ভাষা শিশুদের নতুন তথ্য গ্রহণ করতে, যুক্তি তৈরি করতে এবং মনে জটিল ধারণাকে সহজে প্রকাশ করতে সাহায্য করে, যা বৌদ্ধিক বা মানসিক বিকাশ ঘটায়। এভাবেই তো মানসিক বিকাশটা ঘটায়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞানের সাথে বিজ্ঞানের কী সম্পর্ক, মানে কীভাবে সম্পর্কিত এক কথায়। তো সমাজ বিজ্ঞান মানুষের আচরণ এবং সমাজ নিয়ে আলোচনা করে, কিন্তু তথ্য সংগ্রহের সময় এটি বিজ্ঞানের মতো কী করে, পর্যবেক্ষক, তথ্য বিশ্লেষণ এবং পরীক্ষার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। এইগুলো কিন্তু একে অপরের সঙ্গে এভাবেই সম্পর্কিত। চলে আসছি 13 নম্বর, সংযোগকারী ভাষা বলতে কী বোঝায়? সংযোগকারী মানে যেটা সেতুর মতো কাজ করবে। কেমন? যে ভাষা দুটি মাতৃভাষার অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের সেতু হিসেবে কাজ করে তাকে সংযোগকারী ভাষা বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলে। কেমন? ভারতে হিন্দি বা ইংরেজি ভাষা বহু ক্ষেত্রে রাজ্যগুলোর মধ্যে সংযোগকারী ভাষা হিসেবে কাজ করে। জানো যে ভারত কিন্তু মানে ভারতের কোনো নির্দিষ্ট ভাষা নেই এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাষা রয়েছে। তো সেটা ক্ষেত্রে যদি বলি, প্রচলিত সব থেকে মানুষ জানে সেটা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। তো এগুলো হচ্ছে বাকি ভাষাদের সঙ্গে কানেক্ট করে দেয়, অর্থাৎ সেতু হিসেবে কাজ করে। এটা হচ্ছে সংযোগকারী ভাষা। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভাষার উপাদানগুলি কী কী? বারবার মানে এই কোশ্চেনটা এর আগেও ছিল আর একটা পেপারে, আগের পেপারে পরীক্ষা এসেছিলো। তো মনে রাখবে যে ভাষা 4টি উপাদান। প্রথম হচ্ছে ধ্বনি, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে বাক্য এবং লাস্টে হচ্ছে প্রয়োগ। এইভাবে লিখলেও হবে, ধ্বনি, শব্দ, বাক্য, বিন্যাস এবং প্রয়োগ। এভাবে লিখলে তোমরা কিন্তু নাম্বার পাবে, বা তোমাদের মতো এখানে যেভাবে লেখা আছে যে এখানে ওইভাবে লেখা আছে, ধ্বনি, তারপরে শব্দ রূপ হবে, তারপরে বাক্য গঠন হবে, সেটা
অর্থ হবে, অর্থাৎ এটাকে প্রয়োগ করতে হবে। চলে আসি আমরা 15 নম্বরে, ভাষা বিকাশের ধাপগুলো কি লিখুন। ভাষা বিকাশ, যে পরপর একটা শিশু সন্তান হওয়ার পরে মানে সে পরপর সে প্রথমেই তো কথা বলতে শিখতে পারে না বা কোনো ওয়ার্ড বা বাক্য বলতে পারে না। প্রথমে তার যে মা মা বাবা বা প্রথমে কান্না, এগুলোও কিন্তু তার ভাষা। তো দেখো এইভাবে লেখা আছে, দেখো প্রথমে কান্না বা কুইং, তো শিশু যে তার কান্না করে এটা কিন্তু তার প্রথম ভাষা। তো জন্ম থেকে 6 মাস পর্যন্ত কান্না বা কুইং। নেক্সট হচ্ছে বাবলিং, যে 6 মাস থেকে 10 মাস পর্যন্ত, এই বয়সগুলো একটু মনে রাখবে। যেমন হচ্ছে মামা বাবা গাগা যেগুলো বলে সেগুলো হচ্ছে বাবলিং বলা হয়, যেগুলোর কোনো নির্দিষ্ট হয়তো সেভাবে মানে থাকে না, যেগুলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিক্সড হয়ে একটা মানে কয়েকটা ওদের ভাষা যেটা হয়। তারপর হচ্ছে এক শব্দের ব্যবহার, যেটা এক বছর পর বলতে পারছে আম বাবা, তারপরে হয়তো বললো জল বোতল, এই যে কথাগুলো বলতে পারছে অনেক সময়। এই যে একটা শব্দ সেটা হচ্ছে 1 বছর বয়স, এটা হচ্ছে এক শব্দের ব্যবহার। দ্বি শব্দের ব্যবহার যেমন হচ্ছে ভাত খাবো, আমি যাব, হ্যাঁ 2 বছর বয়সে। পাপা যাব, পাপা আসবে, এই যে ভাষাগুলো অনেক সময় বলে বা অনেক ব্যাপার থাকে যে এগুলো কিন্তু এমন না যে 2 বছর বয়সে শুধু এটাও শিখবে। ব্যক্তি বৈষম্য বলে একটা কথা রয়েছে, বা আলাদা আলাদা প্রতিটা মানে ব্যক্তিগত যে পার্সোনালিটি রয়েছে, তো অনেকের ভাষা বিকাশ কিন্তু আগে হতে পারে পরে হতে পারে। তো অ্যাপ্রক্স এগুলো মনে রাখবে যে 2 বছর বয়সে এগুলো হয় দুটো শব্দের। আর বহু শব্দের ব্যবহার, অর্থাৎ যখন একটা বাচ্চা 3 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু সে অনেক কথা বলতে পারে এবং অনেক জটিল বাক্য প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে ভাষা বিকাশের বিভিন্ন ধাপ। চলে আসছি 16 নম্বর, ভাষা অর্জনের কৌশল কী। ভাষাতাত্ত্বিক নম চমস্কির মতে মানব মস্তিষ্কের একটি জন্মগত ক্ষমতার কেন্দ্র থাকে, যা শিশুদের কোনো আনুষ্ঠানিক ব্যাকরণ শেখা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভাষা শিখতে পারে। একেই ল্যাড বলা হয়। এটা কে বলেছিল? ল্যাড, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ফুল ফর্মটা মনে রাখবে। এটা বলেছিল হচ্ছে ভাষাতাত্ত্বিক নম চমস্কি। তার মতে হচ্ছে শিশুর ভিতরে আগে থেকে এই মস্তিষ্কে একটা কী থাকে, একটা ক্ষমতার কেন্দ্র থাকে, যেটাকে তিনি ল্যাড বলেছেন। মানে সে কোনো রকম ব্যাকরণ বা কিছু না পড়ে কি হয়, সে ভাষা শিখছে, এটাকে বলা হয় ল্যাড। তো ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে লাইক করে দাও ভিডিওটাতে, আর কমেন্ট করে দাও এবং শেষ পর্যন্ত দেখে নাও, এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের অনেক হেল্প হবে বিএড রিলেটেড বা অন্যান্য যে কোনো তোমাদের যে কোয়ারি থাকে সেগুলো আমি কিন্তু ভিডিওতে আপলোড করবো ভিডিওগুলো। চলে আসি 17 নম্বর, বিষয়গুচ্ছ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। বিষয়গুচ্ছ দুটি বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট জ্ঞান ভাণ্ডার, প্রতিটি ডিসিপ্লিনের একটি নিজস্ব তত্ত্ব বিষয় বস্তু থাকে। আর কি থাকে সেটা হচ্ছে আর নির্দিষ্ট গবেষণা পদ্ধতি, সত্য সন্ধানের জন্য প্রতিটি ডিসিপ্লিন নিজস্ব পদ্ধতি অনুসরণ করে। এগুলো হচ্ছে বিষয়গুচ্ছ, অর্থাৎ যেগুলো বললাম ডিসিপ্লিন, তার নিজস্ব কী থাকবে, জ্ঞান ভাণ্ডার থাকবে, মানে কী নিয়ে পড়াশোনা করবে, কতটুকু জ্ঞান অর্জন করবে সে একটা নির্দিষ্ট থাকে। যেমন অঙ্কের ক্ষেত্রে থাকবে, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা থাকবে এরকম। আর নির্দিষ্ট গবেষণা পদ্ধতি, তাদের পড়াশোনাগুলোকে সেই মানে গুচ্ছের পড়াগুলোকে ইমপ্রুভ করার জন্য বা তাদের যেগুলো গবেষণা দরকার পদ্ধতি দরকার সেগুলো কিন্তু তারা নিজেরা তৈরি করবে, মানে তাদের নিজস্ব কী থাকবে, নিজস্ব পদ্ধতি অনুসরণ করবে। এগুলো হচ্ছে দুটো পয়েন্ট। চলে আসছি হচ্ছে 18 নম্বর প্রশ্ন, যে আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের উল্লেখ করুন। আদিম যুগে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার, একটা হচ্ছে আগুন জ্বালানোর কৌশল, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো, এবং চাকার ব্যবহার, মানে হচ্ছে পরিবহন সহজ করার জন্য কাঠের চাকা। এগুলো হচ্ছে আদিম যুগের কি যে বৈজ্ঞানিক আবিষ্কার। তো এইগুলো পড়ে নেবে, দেখবে এই। আর যদি তোমাদের মনে হয় 2 মার্কে তোমরা বই থেকে পড়ে নিতে পারো, বাট এগুলো একটু গুরুত্ব দেবে এবং কনসেপ্ট থেকে লিখে আসবে, ভালো নম্বর পাবে। চলে আসছি এবার আমরা 5 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা পড়ছি। যে টিকা লিখুন, যে শিক্ষা একটি বহু বিদ্যা চর্যীয় ক্ষেত্র, এটা সম্পর্কে একটা টিকা, যেটা 5 মার্ক থাকবে। তো কীভাবে লিখবে এবং কতটুকু লিখবে দেখা কোনো খুব ছোট্ট করে লেখা আছে, বাট বলে দিচ্ছি কেন ছোটো করে লেখা আছে। মনে রাখবে যে তোমরা খালি পয়েন্টটুকু মনে রাখবে, পয়েন্টের ভিতরে যেটুকু কনসেপ্ট আছে জানো সেগুলো লিখে আসবে। পয়েন্ট ধরে ধরে মাস্টার নাম্বার দেবে, ভেতরে কিন্তু ওদের সেভাবে স্যাররা পড়ে না। তো তোমরা কিন্তু লিখে আসতে ভুলবে না। তাই এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে, জাস্ট টু দ্য পয়েন্ট উত্তর কতটুকু লিখলে আর কি নাম্বার পাবে। চলে আসো যে উত্তর, শিক্ষা কোনো একক বা স্বাধীন বিষয় নয়, এটি এমন একটি ক্ষেত্র যা বিভিন্ন জ্ঞান শাখায় বা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে, তাই শিক্ষা বিজ্ঞানকে একটি বহুবিদ্যাচর্যীয় ক্ষেত্র বলা হয়। যেমন এডুকেশনকে দেখো, একটা ছক করে এভাবেই তোমরা লিখবে পরীক্ষাতে, যে দর্শন এটা এডুকেশনের ভিতরে, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই এডুকেশনের ভিতরে মানে এডুকেশনের সঙ্গে জড়িত। তাই এগুলোকে বলা হয় যেমনি একটা বহুবিদ্যাচর্যীয় ক্ষেত্র একটা।
চলে আসছি কেন এবার মানে শিক্ষাকে বহু বিদ্যাচর্চীয় ক্ষেত্রে বলা হয়, তার পরপর দেখো লেখা আছে দর্শনের প্রভাব, শিক্ষার লক্ষ্য কি হবে, মূল্যবোধ কিভাবে তৈরি হবে, এর উত্তর প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে দর্শন। প্লেটো, রুশো বা রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাধারা শিক্ষার নীতি নির্ধারণে সাহায্য করে। আর কি আছে 2 নম্বর পয়েন্ট, মনোবিজ্ঞানের অবদান, শিশু কিভাবে শেখে, তার বুদ্ধিমত্তা, মানসিক বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করতে নিজে মানে শিক্ষাকে মনোবিজ্ঞানের উপর নির্ভর করতে হয়। দেখো দর্শন থাকছে শিক্ষার ভিতরে, মনোবিজ্ঞানের অবদান রয়েছে, আর কি আছে সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক রয়েছে, যে শিক্ষা সমাজেই পরিচালিত হয়, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ এবং সমাজের প্রয়োজন মেটাতে শিক্ষাকে বিজ্ঞানের সাহায্য নিতে হয়। আর কি রয়েছে অর্থনৈতিক সংযোগ, দেশের মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার বাজেট ও পেশাগত প্রশিক্ষণের পরিকল্পনা প্রণয়ন অর্থনীতির ভূমিকা অপরিসীম রয়েছে। তো এগুলো হচ্ছে পরপর মূল পয়েন্ট মনে রাখবে এবং উপসংহারে লিখে দেবে যে উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞানের নানা উপাদান শিক্ষা বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই শিক্ষা একটি অত্যন্ত সমৃদ্ধ বহুবিদ্যাচর্চীয় ক্ষেত্র। এই হচ্ছে সুন্দর উত্তর, জাস্ট কনসেপ্ট দিয়ে পরীক্ষায় লিখে আসবে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন 5 মার্কের, বৈজ্ঞানিক পদ্ধতি ধাপগুলো লিখুন। কোনো সমস্যা সমাধানের জন্য বিজ্ঞান যে সুনির্দিষ্ট যুক্তিভিত্তিক ও ধারাবাহিক পথ অনুসরণ করে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড বলা হয়। কেমন, এখানে এই যে তীর আকারে অ্যারো করে পরপর দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে লিখবে। এই ছোটো ছোটো ছক, ছোটো ছোটো ডায়াগ্রাম, এগুলো কিন্তু করলে কিন্তু নাম্বারটা একটু ভালো পাওয়া যায়। যেমন কি প্রথমে সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর তথ্য সংগ্রহ করতে হবে, নেক্সট প্রকল্প গঠন করতে হবে, তারপর প্রকল্প গঠন করার পর কী করতে হবে, পরীক্ষণ করতে হবে, তারপর সেটা তথ্য বিশ্লেষণ করতে হবে এবং শেষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই হচ্ছে বৈজ্ঞানিক ধাপ। এবার এগুলো কিন্তু পরপর লেখা রয়েছে এখানে, যে প্রথমে কি সমস্যা চিহ্নিতকরণ। তো প্রথম ধাপে সমস্যা অনুসন্ধানকারীকে সুনির্দিষ্টভাবে বুঝতে হয় তিনি ঠিক কোন সমস্যা সমাধান করতে চান। উদাহরণ, গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে, এটা একটি সমস্যা। তাহলে সমস্যা প্রথমে আনতে হবে, তারপর তথ্য এবং পরিচিতি সংগ্রহ, সমস্যা সম্পর্কিত পূর্ববর্তী তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা। গাছের পাতাটা কেন হলুদ হয়ে গেল, তার গাছটার সঙ্গে আগে কী ঘটেছিল, এইরকম বা পারিপার্শ্বিক অবস্থা কেমন, এরকম তথ্য সংগ্রহ করতে হবে। তারপর কী করতে হবে, প্রকল্প বা অনুমান গঠন, প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সম্ভাব্য কারণ অনুমান করা। তারপর কী করতে হবে, যেমন উদাহরণ হচ্ছে গাছে পর্যাপ্ত সূর্যালোক বা নাইট্রোজেনের অভাব রয়েছে, এটা একটা মোটামুটি অনুমান করে নিতে হবে। তারপরে কী হচ্ছে পরীক্ষণ, এবারে যে গাছে পর্যাপ্ত নাইট্রোজেনের বা সূর্যালোক অভাব রয়েছে সেটা কি আদৌ সত্যি, তা কী করে পরীক্ষার মাধ্যমে এটা কী করবে, নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা নিরীক্ষা চালাবে এক কথায়। আর নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্ট, তথ্য বিশ্লেষণ, পরীক্ষার পর যে ফলাফল পাওয়া যায় তা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয় এবং শেষে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। বিশ্লেষণের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় যে অনুমানটি সঠিক ছিল কিনা, এই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ। তো দেখো এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে, তোমরা চাইলে কিন্তু এর ভিতরে উদাহরণ দিয়ে আরও একটু বড় করে দিতে পারো। চলে আসছে হচ্ছে পরবর্তী 5 মার্কের কোশ্চেন, সমাজ বিজ্ঞানের দার্শনিক ভিত্তি আলোচনা করুন। তো ভূমিকা, যে সমাজবিজ্ঞান হলো মানুষের সমাজ, সংস্কৃতি এবং তাদের পারস্পরিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্র। এর ভিত্তি গভীর দার্শনিক চিন্তার ওপর প্রতিষ্ঠিত। আর কি, যে দার্শনিক ভিত্তিগুলো নিচে আলোচনা করা হলো, কী কী সমাজবিজ্ঞানে কী কী দার্শনিক ভিত্তি রয়েছে, যে মনোভাব ও নৈতিকতার বিচার, সমাজবিজ্ঞান সমাজ কী এবং সমাজ কেমন হওয়া উচিত এই নৈতিক প্রশ্নের উত্তর খোঁজে। প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের চিন্তাভাবনা সমাজ বিজ্ঞান বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আর কি পয়েন্ট রয়েছে, যে প্রত্যক্ষবাদ, অগাস্ট কত প্রবর্তিত এই দর্শন মতে প্রাকৃতিক বিজ্ঞানের মতো সমাজ বিজ্ঞানকেও বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ এবং প্রমাণের মাধ্যমে অধ্যয়ন করা উচিত। কে বলেছিলেন, অগাস্ট কত। তো এই কারণে কিন্তু এটা কি একটা দার্শনিক ভিত্তি রয়েছে সমাজবিজ্ঞানের ভিতরে। আর কি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, কার্ল মার্ক্সের দর্শন সমাজবিজ্ঞানে অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী সংগ্রাম এবং সামাজিক পরিবর্তনের বিশ্লেষণ যোগায়। তো এই জন্য কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদও। আর কি, মানবতাবাদ, সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে কী রয়েছে, মানুষের কল্যাণ, মৌলিক অধিকার ও স্বাধীনতা।
মানবতাবাদী দর্শন সমাজবিজ্ঞানকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। তো এইগুলো সবগুলো কিন্তু এই সমাজবিজ্ঞানের ভিতরে রয়েছে। তো এটা হচ্ছে এই সমাজবিজ্ঞানের বিভিন্ন দার্শনিক ভিত্তি। সুতরাং দর্শন সমাজবিজ্ঞানকে মূল্যবোধ, পদ্ধতিগত নীতি এবং সামাজিক পরিবর্তনের দিক নির্দেশনা প্রদান করে। নেক্সট চলে আসছে আমরা 4 নম্বরের যে প্রশ্ন সেটা রয়েছে যে বৌদ্ধিক বিকাশ ও ভাষা বিকাশের মধ্যে সম্পর্ক লিখুন। এটা হচ্ছে তোমাদের 2 মার্কেও আসতে পারে এবং 5 মার্কেরও দেওয়া রয়েছে এখানে, যে বৌদ্ধিক বিকাশ এবং ভাষা বিকাশের মধ্যে সম্পর্ক। তো শিশুর বৌদ্ধিক মানে হচ্ছে মানসিক বিকাশ এবং ভাষা বিকাশ একে অপরের পরিপূরক, একটি ছাড়া অপরটি বিকাশ অসম্পূর্ণ থাকে। বিখ্যাত মনোবৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক বলবে যে পিয়াজে এবং ভাইগটস্কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তো এগুলো পরস্পর সম্পর্কিত। এভাবে ছোট্ট একটা তোমরা লিখে দেবে, ডায়াগ্রাম করে দেবে বা কিছু একটা ছক করে, মানে যে কোনো উত্তরে একটু ছক টকের ব্যবহারগুলো করবে, দেখবে ভালো হবে। সো এটা অ্যারো দিয়ে পরপর করা আছে যে ভাষা বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ পরস্পরের সঙ্গে নির্ভরশীল বা সম্পর্কিত। কেমন সম্পর্কিত? তো সম্পর্কের প্রধান দিক নির্দেশনা। চিন্তা ভাবনার বাহন হলো ভাষা। তো শিশু যখন কোনো বিষয় চিন্তা করে তখন সে মাথার ভেতর ভাষা সাহায্যে চিন্তা করে, ভাষা চিন্তা শক্তিকে স্পষ্ট করে দেয়। খুব সহজ ভাষায় লেখা আছে। তারপর কি, যে ধারণা গঠন। যে কোনো অমূলত ধারণা যেমন হচ্ছে ন্যায় বিচার, সময়, স্থান বুঝতে হলে ভাষার প্রয়োজন। ভাষা জটিল ধারণাকে সুসংগঠিত করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, সমস্যা সমাধান। বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের সময় শিশুরা নিজের সাথে নিজে কথা বলে, যেটাকে বলা হয় প্রাইভেট স্পিচ, যা ভাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশকে ত্বরান্বিত করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজ্ঞতার সম্প্রসারণ। ভাষার মাধ্যমে শিশু নতুন নতুন তথ্য শেখে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তার বুদ্ধির পরিধি বাড়ায়। অতএব বলা যায় উন্নত ভাষা শিশুকাল থেকেই বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে সাহায্য করে, আবার বুদ্ধিদীপ্ত মানসিক গঠন দ্রুত ভাষা শিখতে সাহায্য করে। তো এই জন্য একে অপরের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। চলে আসছি 5 মার্কের প্রশ্ন। গণিতে নান্দনিকতার উপর সংক্ষিপ্ত আলোচনা করুন। গণিতের ভিতরে যে নান্দনিকতা রয়েছে, এই নান্দনিকতা কীভাবে রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো সাধারণভাবে মনে করা হয় যে গণিত কেবল একটা শুষ্ক হিসেব নিকাশের বিষয়, কিন্তু বাস্তবে গণিতের ভিতরে লুকিয়ে রয়েছে অদ্ভুত সৌন্দর্য বা অ্যাস্থেটিক্স, যেটা নান্দনিকতা। গণিতবিদ হার্ডি বলেছেন, চিত্রশিল্পী বা কবির মতো গণিতবিদদের সৃষ্টিও সুসংগত ও সুন্দর। গণিতে নান্দনিকতার উপাদানগুলো কী? যেমন সামঞ্জস্য, প্যাটার্ন। প্রকৃতির দিকে তাকালেই গণিতের সৌন্দর্য দেখা যায়, যেমন হচ্ছে ফুলের পাপড়ি বিন্যাস, শামুকের খোলসের প্যাটার্ন বা প্রজাতির ডানার সামঞ্জস্যতা। এগুলো কিন্তু সবই একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে, এটা কিন্তু গণিতেরই ব্যাপার। কেমন ফুলের কটা পাপড়ি রয়েছে, পরপর পাপড়িগুলো দিয়ে কিন্তু একটা প্যাটার্ন বা একটা ছন্দ আসে। এইভাবে তোমরা লিখবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ততা ও স্পষ্টতা। একটি জটিল গাণিতিক সমস্যা যখন খুব সংক্ষিপ্ত ও সুন্দর সূত্রের মাধ্যমে প্রমাণিত হয় তখন তা নান্দনিক আনন্দ দেয়, যেমন হচ্ছে আইনস্টাইনের E=mc² বা পিথাগোরাসের উপপাদ্য। এগুলো কিন্তু একটা সংক্ষিপ্ততা বা দেখো ছোট্ট করে দিয়েছি, কিন্তু একটা ভেতর ছন্দ রয়েছে বা নান্দনিকতা রয়েছে। আর কি রয়েছে? স্পষ্টতা রয়েছে ভিতরে। আর কি আরেকটা পয়েন্ট হচ্ছে যুক্তি এবং শৃঙ্খলার সৌন্দর্য। গণিতের প্রতিটি ধাপ যৌক্তিকভাবে একটির উপর একটি সাজানো, কোনো ভুল ছাড়াই প্রত্যেক সত্যের দিকে নিয়ে যায়। এটি যুক্তিপূর্ণ শৃঙ্খলা নান্দনিক অনুভূতি দেয়। মনে রাখবে যে গণিতের কিন্তু একটার উপরে বেস করে একটা জিনিস হয়, এই কারণে কিন্তু এটাও একটা নান্দনিকতার ব্যাপার। যুক্তি অবশ্যই যুক্তিযুক্ত যুক্তি ও শৃঙ্খলার সৌন্দর্য রয়েছে। এটা একটা একদিক থেকে নান্দনিকতার পরিচয়। চলে আসছে 6 নম্বরের যেটা অ্যান্সার প্রশ্নোত্তর, যেটা 5 মার্কের, যে বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। সো বিজ্ঞানের পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থানটা কেন পড়ানো হয় বা কী দরকার, এগুলো মোটামুটি একটু লিখে নিতে পারলে হবে। যেমন বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান কেবল একটি বিষয় নয়, এটি শিক্ষার্থীদের সমাজের উপযোগী চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার মূল মাধ্যম। পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান এবং গুরুত্ব। পরিবেশ ও ঐতিহ্য। সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান অন্তর্গত ইতিহাস ও ভূগোল। ভূগোলের মাধ্যমে কী হয়, শিক্ষার্থীরা নিজের দেশ, ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারে। আর কি হয়, নাগরিক সচেতনতা তৈরি।
রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অংশে দেশের সংবিধান, শাসন ব্যবস্থা, মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা তৈরি হয়। আর গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষার্থীর মধ্যে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ, সমতা ও ন্যায় সামাজিক ন্যায় বিচারের মূল্যবোধ গড়ে ওঠে। আর কি সমস্যা সমাধানের ক্ষমতা, সামাজিক সমস্যা যেমন দরিদ্র, দূষণ, অসাম্য অনুধাবন করা এবং সমাধানের চিন্তা করতে সাহায্য করা। তো এইগুলো হচ্ছে সমাজবিজ্ঞানেরই দিক, যেগুলো বিদ্যালয়ে এই কারণে রয়েছে। তো কী কী পয়েন্ট? পরিবেশ ঐতিহ্য জ্ঞান, নাগরিক সচেতনতা তৈরি, গণতান্ত্রিক মূল্যবোধ গঠন এবং সমস্যা সমাধানের ক্ষমতা। এই পয়েন্টগুলো লিখবে ভিতরে। আবার বলছি, যেটুকু যা কনসেপ্ট তোমার ভিতরে রয়েছে জাস্ট লিখে দিয়ে আসবে, তাহলে একটা ভালো মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা পরপর 3টে পিডি পেতে চাও, 1.1.4, 1.1.5 এবং EPC 1, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে নিও। মাত্র 10 টাকা পার পিস, অর্থাৎ তোমাদের 3টে এক্সামে আছে, 30 টাকা দিলেই তোমরা পেয়ে যাবে। এগুলোই পড়ে যাও, ভিতরে যা কনসেপ্ট রয়েছে আগে থেকেই সেগুলো দিয়ে পরীক্ষা তোমরা বেশ দিয়ে আসো, খুব ভালো নাম্বার আসবে। এবং কোনো রকম দেখে লেখার কোনো কিছু হল ম্যানেজ করা এগুলো কোনো চিন্তা ভাবনা করো না, লিখে আসো, ভালো নাম্বার পাবে, এইটুকুই হচ্ছে ব্যাপার। আর পরীক্ষায় তোমরা কিন্তু যদি পাস করে যাও ভালোভাবে, তাহলে কিন্তু কলেজ থেকে মার্কস বা এক্সটার্নাল ইন্টারনাল সমস্ত মার্কস মিলে একটা ভালো পার্সেন্টেজ তোমাদের হয়ে যাবে। চলে আসি আমরা 7 নম্বর প্রশ্ন, যে বিজ্ঞান হলো একটি সংবদ্ধ জ্ঞান ভাণ্ডার, ব্যাখ্যা করুন। বিজ্ঞান শব্দের অর্থই হলো বিশেষ জ্ঞান, তবে যে কোনো তথ্যই তথ্যই বিজ্ঞান নয়। এলোমেলো তথ্য যখন একটি সুনির্দিষ্ট কাঠামো সাজানো হয় তখনই তা বিজ্ঞান হয়ে ওঠে। সংবদ্ধ জ্ঞান ভাণ্ডার হিসেবে বিজ্ঞানের বৈশিষ্ট্য, ধারাবাহিকতা। কী হবে? ধারাবাহিকতা। কেমন? বিজ্ঞানের জ্ঞান খণ্ড খণ্ড নয়, একটি পর্যবেক্ষণ, পরীক্ষা, অনুমান ও প্রমাণের মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। 2, কার্যকরণ সম্পর্ক রয়েছে এখানে একটা। কেমন? বিজ্ঞানের যে কোনো ঘটনার পেছনে কারণ অনুসন্ধান করে, এলোমেলো তথ্যের মধ্যে নির্দিষ্ট নিয়ম বা কারণ খুঁজে বের করে। আর কি রয়েছে? সার্বজনীনতা এবং বস্তুনিষ্ঠতা। বিজ্ঞানের সূত্রগুলো সার্বজনীন, পরীক্ষা করলে পৃথিবীর সব জায়গাতেই ফল একই আসবে, যেমন হচ্ছে মাধ্যাকর্ষণ সূত্র। তো এই জন্য এটা একটা সংবদ্ধ জ্ঞান। আর কি? যাচাইকরণ, যাচাইযোগ্যতা। আর কি? বিজ্ঞান কোনো অন্ধবিশ্বাস নয়, এর প্রতিটি তথ্য পুনরায় পরীক্ষা করে সত্যতা যাচাই করা সম্ভব। তাই এর জন্য বিজ্ঞানকে বলা হয় হচ্ছে একবারে সংবদ্ধ জ্ঞান। এই পয়েন্টগুলো লিখবে তোমরা, যদি একটা আরও পয়েন্ট পারো লিখবে, আর এই পয়েন্টগুলো চাইলে বড় করে দেবে, তাহলে কিন্তু সুন্দর অ্যান্সার হয়ে যাবে। চলে আসি আমরা 8 নম্বরের, গণিতের সাথে অন্যান্য বিষয় সম্পর্কে সম্পর্ক আলোচনা করুন। গণিতের সঙ্গে অন্যান্য বিষয় কী সম্পর্ক রয়েছে? সো গণিতকে বলা হয় বিজ্ঞান ও কলা সকল শাস্ত্রের রানী। পাঠ্যক্রমের প্রায় প্রতিটি বিষয়ের সাথে গণিতের সম্পর্ক কি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। কেমন? এটা এরকমভাবে তোমরা একটা চিত্র করে দেবে, ছক করে টুকটাক লিখে দেবে, তাহলে কিন্তু একটা ভালো দেখতে ভালো লাগবে, টিচাররা এটা দেখে নাম্বারও দেবে। কেমন? গণিতে কি আছে? যে 5টি তোমরা ভাগ করে নেবে। পদার্থবিজ্ঞান, যেমন গাণিতিক সূত্র ও পরিমাপ। সমাজবিজ্ঞান পরিসংখ্যান ও আদমশুমারি। তারপর রয়েছে ভূগোল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মানচিত্র, চারুকলা বা সঙ্গীত, ছন্দ ও জ্যামিতিক নকশা। আর কি? অর্থনীতি, বাজেট, লাভ ক্ষতি ও সূচক। এগুলো কিন্তু সব কিছু কিন্তু কি ওই গণিতের সাহায্য লাগবে এগুলো করতে। চলে আসতে হচ্ছে এইভাবে সম্পর্ক তোমরা এবার লিখে দেবে, যে পদার্থবিজ্ঞান, রসায়ন। ভৌত বিজ্ঞানের মূল ভিত্তি হলো গণিত। গতিবিদ্যা, পরিমাপ, রাসায়নিক সমীকরণ সবখানে গণিতের সূত্রের ব্যবহার হয়। ভূগোল, মানচিত্র অঙ্কন, সময় নির্ণয়, অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসেব, আবহাওয়ার পূর্বাভাসের জন্য গণিত অপরিহার্য। অর্থনীতি ও সমাজবিজ্ঞান, দেশের জনসংখ্যা বৃদ্ধি, বাজেট তৈরি, লাভ ক্ষতি ও পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য গণিত প্রয়োজন। আর কি? লাস্ট পয়েন্ট, শিল্প স্থাপত্য, ছবি আঁকা, স্থাপত্যের নকশা এবং সঙ্গীতে নির্দিষ্ট তাল ও ছন্দের মধ্যে গণিতের জ্যামিতিক প্রয়োগ দেখা যায়। তো এই পয়েন্টগুলো ধরে কিন্তু তোমরা আরও লিখবে, খুব সুন্দর নাম্বার পাবে। আর বারবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা PDF চাও অবশ্যই কমেন্ট করে দাও, এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো। তাহলে পরবর্তী কোশ্চেন, যে সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়ক পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়ক যে পদ্ধতি সেগুলো হচ্ছে কেমন? আন্তঃবিষয়ক পদ্ধতি হলো এমন একটি শিক্ষাদান পদ্ধতি যেখানে কোনো একটি নির্দিষ্ট বিষয়কে এককভাবে না দেখে একাধিক বিষয়ের দৃষ্টিকোণ থেকে বা সামগ্রিকভাবে আর কি বোঝার চেষ্টা করা, সেটা হচ্ছে আন্তঃবিষয়ক পদ্ধতি। প্রয়োজনীয়তা কী? সেটা হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গঠন। সমাজের কোনো ঘটনাকে এককভাবে অনুধাবন করা যায় না, যেমন দারিদ্র্য বুঝতে হলে ইতিহাস,
অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাজনীতি সবকটি কোণ থেকে দেখতে হয়। বাস্তবমুখী সমাধান, বাস্তবের সামাজিক সমস্যাগুলো জটিল, একাধিক বিষয়ের সমন্বয়ে চিন্তা করলে সমস্যা সমাধানের সঠিক পথ খুঁজে পাওয়া যায়। আর কি একঘেয়েমি দূরীকরণ, শিক্ষার্থীরা কেবল একটি বিষয়ের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে না থেকে নতুন নতুন দৃষ্টিকোণ খুঁজে পায়, ফলে শিখন আনন্দদায়ক হয়। তাহলে এই পয়েন্টগুলো লিখবে যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গঠন, বাস্তবমুখী সমাধান এবং একঘেয়েমি দূরীকরণ, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়ক বিভিন্ন পদ্ধতি। 10 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিষয়ের সামাজিক মূল্য ও কৃষ্টিগত যেটা হচ্ছে সংস্কৃতিগত আর কি মূল্য সম্পর্কে ব্যাখ্যা করুন। সো বিজ্ঞান বিষয়ের সামাজিক ও কৃষ্টিগত বা সংস্কৃতিগত মূল্য অত্যন্ত ব্যাপক। কেমন? সামাজিক মূল্য, জীবনযাত্রার মান উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কি হয় যে মানুষের জীবন সহজ, উন্নত এবং নিরাপদ হয়েছে। কুসংস্কার দূরীকরণ, বিজ্ঞান মানুষের মন থেকে অন্ধবিশ্বাস, সামাজিক কুসংস্কার ও কুপ্রথা দূর করে একটি যুক্তিবাদী সমাজ গঠনে সাহায্য করে। আর কি এটা হচ্ছে সামাজিক মূল্য। আর কি কৃষ্টিগত বা সংস্কৃতিগত মূল্য কী রয়েছে বিজ্ঞানের? না তো সংস্কৃতির রূপান্তর, বিজ্ঞান সভ্যতার অগ্রগতি ঘটায়, নতুন আবিষ্কার আমাদের জীবনধারা, চিন্তা ও সংস্কৃতিকে আধুনিক করে তোলে। আর কি সত্যের অনুসন্ধান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানুষকে বস্তুনিষ্ঠ সত্য গ্রহণ করতে শেখায়, যা মানব সম্পদের মানব সংস্কৃতির সবচেয়ে বড় সম্পদ। তো এই ধরনের পয়েন্টগুলো লিখবে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্কস পাবে। চলে আসো 11 নম্বর, এবং এটাই সর্বশেষ, যেটা 5 মার্কের জন্য। বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন। কেন বিদ্যালয়ে? এর আগে করলাম হচ্ছে সমাজবিজ্ঞানের অবস্থান, এটা হচ্ছে বিজ্ঞানের অবস্থান। সো আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষার স্থান শীর্ষে। শিশুকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান পাঠ অপরিহার্য। কী কী পয়েন্ট উল্লেখ করবে? না তো যুক্তিযুক্ত চিন্তনের বিকাশ, বিজ্ঞান শিশুকে প্রশ্ন করতে শেখায়, কেন, কিভাবে, এটি তাদের মধ্যে অন্ধবিশ্বাসের বদলে অনুসন্ধিৎসু মন তৈরি করে। চাইলে এই ভিতরে একটা উদাহরণ দিতে পারো তোমরা লেখার ভিতরে। তারপর চলে আসছে পরবর্তী পয়েন্ট, দৈনন্দিন জীবনে দক্ষতা, আমাদের আশেপাশের প্রাকৃতিক জগৎ কিভাবে কাজ করছে তা বুঝতে বিজ্ঞান প্রয়োজন। আর কি পেশাগত ভিত্তি, দৈনন্দিন ভবিষ্যৎ পেশা যেমন চিকিৎসা, প্রকৌশল, কৃষি বা গবেষণার মূল ভিত্তি হলো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এটা হয়। তাহলে কি হচ্ছে যে যুক্তি চিন্তনের বিকাশ, দৈনন্দিন জীবনের দক্ষতা এবং পেশাগত ভিত্তি, এগুলো হচ্ছে বিজ্ঞানের আমাদের যে পাঠ্যক্রমে রয়েছে তার বিষয়। আর কি চলে আসছে আমরা গ্রুপ সি অর্থাৎ 10 মার্কের যে প্রশ্ন একটাই আসবে। এখানে তোমাদের মাত্র আমি 4টে প্রশ্ন দিয়েছি, মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। তোমরা এর ভিতরে তোমরা একটা কমন পেয়ে যাবে। যদি একটু ঘুরে আসো তাও কিন্তু লিখে আসতে পারবে, বারবার করে বলছি। তো চলো 4টে প্রশ্ন একবার পড়ে নিই আমরা। এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা দ্রুত কমেন্ট তো অবশ্যই করবে, লাইক কমেন্ট, এবং ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলে সাবস্ক্রাইব না করলে পরবর্তী অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসবে, তোমরা মিস করবে। চলো আসো প্রথম কোশ্চেন, যে গণিত ও সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন। এই যে প্রথম 10 মার্কের প্রশ্ন, এটা গণিত এবং সমাজবিজ্ঞানের সঙ্গে কীভাবে জড়িত। এটা 5 মার্কও আসতে পারে, 10 মার্কের জন্য পড়বে। বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে গণিত বা সংখ্যার বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান মানুষ ও সমাজের অধ্যয়ন সম্পূর্ণ ভিন্ন শাখা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় আধুনিক সমাজবিজ্ঞানের ভিত্তিকে মজবুত ও বস্তুনিষ্ঠ করতে গণিতের ভূমিকা অত্যন্ত ব্যাপক। সমাজ সংক্রান্ত তথ্যকে সঠিকভাবে বিশ্লেষণ করতে গণিতের পরিসংখ্যানগত পদ্ধতির ব্যবহৃত হয়। চলে আসছে পরবর্তী বিভিন্ন পয়েন্টগুলো, যে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় গণিতের প্রয়োগ। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় গণিতের কী কী প্রয়োগ হয় সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের সবচেয়ে গাণিতিক শাখা। দেশের জিডিপি, মুদ্রাস্ফীতি, বাজেট তৈরি, জাতীয় আয় ও ব্যয়ের হিসেব সম্পূর্ণ গাণিতিক সূত্রের মাধ্যমে হয়, তাই এটা কি গণিতের সূত্রের উপর নির্ভরশীল। আর কি চাহিদা ও যোগানের লেখচিত্র বা গ্রাফস অঙ্কনে গণিত ব্যবহৃত হয়। জনসংখ্যা তত্ত্ব ও ডেমোগ্রাফি, একটি দেশের আদমশুমারি, জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত ও জনসংখ্যার ঘনত্বের হিসাব গাণিতিক পদ্ধতিতে করা হয়। ইতিহাস,
ক্রোনোলজিক্যালি মানে ক্রোনোলজি যেটা বা কালানুক্রমিক ঘটনা সাজাতে গাণিতিক তারিখ ও বছরের প্রয়োজন। প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বা জীবাশ্মের বয়স নির্ধারণেও গাণিতিক হিসেব ব্যবহার করা হয়। আর কি ভূগোল, মানচিত্র স্কেলিং করা, জোয়ার ভাটার সময় বর্ণনা, অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ধারণে কী হয়, জ্যামিতি ও গণিতের প্রত্যক্ষ যোগাযোগ আর কি ঘটে। আর কি এবার গবেষণায় গণিত এবং পরিসংখ্যানের মানে ভূমিকা। সমাজবিজ্ঞানের গবেষণায় এতক্ষণ হলো সমাজবিজ্ঞানের উপর যে গণিতের প্রয়োগ, এবার কি গণিতের উপর সমাজবিজ্ঞান বা পরিসংখ্যানের যে মানে প্রয়োগগুলো কেমন। সমাজবিজ্ঞানে গবেষণার জন্য পরিসংখ্যান নামক গাণিতিক কি হয় যে শাখাটি অপরিহার্য। তথ্য সংগ্রহ এবং উপস্থাপন, গ্রাফ, পাইচার্ট এবং সারণীর মাধ্যমে সামাজিক তথ্য সহজভাবে প্রকাশ করা যায়। গড় ও প্রবণতা মানে নির্ণয়, গড়, মধ্যমা, তারপরে হচ্ছে মোড নির্ণয়ের মাধ্যমে সমাজের গড় আয় বা মানে শিক্ষার হার জানা সম্ভব হয়। শিক্ষাগত তাৎপর্য, আন্তঃবিষয়ক শিখন, শিক্ষার্থীরা বুঝতে পারে কোনো বিষয় একা মানে বিচ্ছিন্ন নয়, মানে কি বুঝতে পারবে এর গুরুত্ব যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গণিতের সঙ্গে সমাজবিজ্ঞান কিন্তু জড়িত। আর কি বাস্তবসম্মত সিদ্ধান্ত, গাণিতিক তথ্য সমাজবিজ্ঞানকে কেবল কল্পনামূলক বা বর্ণনামূলক না রেখে বস্তুনিষ্ঠ ও যুক্তিপূর্ণ রূপ দেয়। এবং উপসংহারে কি লিখবে, সুতরাং গণিত ও সমাজবিজ্ঞান একে অপরের পরিপূরক। সমাজবিজ্ঞান গণিতকে বাস্তব জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে, অন্যদিকে গণিত সমাজবিজ্ঞানকে প্রয়োগ করে বৈজ্ঞানিক রূপ এবং নির্ভুলতা। তো এইগুলো হচ্ছে মোটামুটি মনে রাখবে, তাহলে হবে। 2 নম্বর প্রশ্ন যে 10 মার্কের চলে আসছি, শিক্ষায় ভাষার অপরিহার্যতা বিচার করুন, অর্থাৎ শিক্ষায় কেন ভাষা প্রয়োজন। তো শিক্ষা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ এক প্রজন্মের থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়। তাই এই মানে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার মূল মাধ্যম হলো ভাষা। ভাষা ছাড়া শিক্ষার অস্তিত্ব কল্পনা করাও অসম্ভব। এগুলো লেখা রয়েছে যে শিক্ষায় ভাষার ভূমিকা কী, জ্ঞান অর্জন ও মানে প্রকাশের মাধ্যম, চিন্তা ও বুদ্ধির মূল চালিকা শক্তি, সামাজিকীকরণ ও সংস্কৃতির বাহক, শ্রেণীকক্ষের যোগাযোগের সেতু, ভাবাবেগ ও মানসিক বিকাশ। তো এইগুলো করবে। তারপর কি কি লিখবে পয়েন্টে, শিক্ষায় ভাষার অপরিহার্য উপাদানগুলো হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম, শিক্ষার্থী পাঠ্যপুস্তক থেকে যা শেখে, শিক্ষকের বক্তব্য শোনে কিংবা পরীক্ষা দেয়, এর প্রতিটি পদক্ষেপ কী হয়, ভাষার মাধ্যমেই মানে ভাষার ব্যবহার হয়। তাই এটা ভাষার মাধ্যম অপরিহার্য এখানে। ভাষা ছাড়া তথ্য আদান প্রদান সম্ভব নয়। চিন্তা শক্তির প্রকাশ, দার্শনিক ও মনস্তাত্ত্বিকদের মতে মানুষ ভাষার মাধ্যমেই চিন্তা করে। আর ভাষার জ্ঞান যত উন্নত হয়, শিক্ষার্থীর চিন্তা শক্তি তত যুক্তি এবং কল্পনা শক্তি তত কী হয়, সমৃদ্ধ হয়। তো চিন্তা শক্তির বিকাশটা হবে। আর কি শ্রেণীকক্ষীয় যোগাযোগ, শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে মিথস্ক্রিয়া ঘটে তার প্রধান সেতু হলো ভাষা। শিক্ষার্থীকে প্রশ্ন করতে এবং শিক্ষকের ব্যাখ্যা শুনতে ভাষা ব্যবহার করা হয়। অন্যান্য বিষয় শেখার ভিত্তি, বিজ্ঞান, গণিত, ইতিহাস বা ভূগোল প্রতিটি বিষয় বুঝতে হলে আগে ভাষার উপর দখল রাখতে হবে। লিখিত ভাষা না বুঝলে গণিতের লিখিত সমস্যা বা বিজ্ঞানের সূত্র বোঝা অসম্ভব। সামাজিকীকরণ ও সংস্কৃতি চর্চা, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো শিশুকে সামাজিক মানুষে পরিণত করা। ভাষা শিশুকে সমাজের নিয়মকানুন, নৈতিকতা ও নিজস্ব সংস্কৃতি শিখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে যে প্রশ্ন 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষার ভাষার বিভিন্ন রূপের গুরুত্ব। কথ্য ভাষা আত্মবিশ্বাস বৃদ্ধি ও বক্তৃতার মাধ্যমে দক্ষতা বাড়াতে সাহায্য করে। কথ্য ভাষাটা লিখিত ভাষা কী হয়, দীর্ঘমেয়াদী জ্ঞান ও সংরক্ষণ ও বিশ্লেষণের সুযোগ দেয়। উপসংহারে কী লিখবে, পরিশেষে বলা যায় ভাষা কেবল একটি বিষয় নয়, ভাষা হলো সকল বিষয় শেখার চাবিকাঠি। শিক্ষা ব্যবস্থায় ভাষার অনুপস্থিতি মানে একটি গাড়ি জ্বালানি না থাকার মতো। তাই শিক্ষায় ভাষার ভূমিকা অপরিহার্য। তো অনেকে কমেন্ট করেছিলে যে স্যার ইংরেজি মাধ্যমের কিছু যদি পিডিএফ পাওয়া যেত, শুধু বাংলা মাধ্যমে আমি দিচ্ছি। যেহেতু বাংলা মাধ্যমের সংখ্যাটা বেশি তাই বাংলা মাধ্যমে নিয়ে ভিডিও করছি। তবে যদি কেউ ইংলিশ মাধ্যম থাকো, ইংলিশ মিডিয়াম, তো তারা চাইলে আমাকে কন্ট্যাক্ট করো,
তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় ইংলিশ মিডিয়ামের পিডিএফও এই 3টে কিন্তু রেডি আছে, তোমরা পেয়ে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের ভূমিকা উদ্দেশ্যগুলো বিস্তৃতভাবে আলোচনা করুন। ভূমিকা: ভারতের ত্রিভাষা সূত্র অনুযায়ী বিদ্যালয় স্তরে 3টে ভাষা শেখানো হয়। কি ভাষা? মাতৃভাষা, যেটা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা মানে ইংরেজি বা হিন্দি, এবং তৃতীয় ভাষা। প্রতিটি ভাষা শিক্ষার নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তো এগুলোও লিখতে হবে যে ভাষা শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী। তো এগুলো একবার এই যে বললাম প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং তৃতীয় ভাষা, সেগুলো পরপর এইভাবে করা আছে। তারপর বিভিন্ন ভাষা শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য। মাতৃভাষা প্রথম ভাষা শিক্ষার উদ্দেশ্য কি? মনের ভাব মানে কি হয়? সহজ ভাব প্রকাশ। মনের ভাব স্বতঃস্ফূর্তভাবে এবং নির্ভুলভাবে প্রকাশ করার ক্ষমতা তৈরি হয়। সৃজনশীলতার বিকাশ। কবিতা, গল্প, প্রবন্ধ লেখার মাধ্যমে শিশুর নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। সংস্কৃতির সাথে যোগাযোগ। নিজ জাতির সাহিত্য, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। আর কি? দ্বিতীয় ভাষা ইংরেজি ভাষা শেখানোর কী উদ্দেশ্য? আন্তর্জাতিক যোগাযোগ। বিশ্বজুড়ে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও মানুষের সাথে যোগাযোগের ক্ষমতা কী হয়? অর্জন হয় ইংরেজি ভাষার মাধ্যমে। পেশাগত প্রস্তুতি। উচ্চশিক্ষা, চাকরি এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ইংরেজি ভাষা দক্ষতা তৈরি করে। আর বিশ্ব সাহিত্য পাঠ। বিশ্বমানের সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক বই পড়ার কিন্তু ইংরেজির মাধ্যমে পড়তে হয়, তাই এটা শিখলে এই বই পড়ার সুযোগও তৈরি হয়। আর তৃতীয় ভাষা কেন গুরুত্ব রয়েছে, কী কারণে তৃতীয় ভাষা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিন্দি, সংস্কৃত বা আঞ্চলিক যে কোনো ভাষা হতে পারে। জাতীয় সংহতি। দেশের অন্যান্য রাজ্যের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা। আর বহুভাষিক দক্ষতা। শিক্ষার্থীকে একের বেশি ভাষায় পারদর্শী করে তোলা, যা তার মেধার বিকাশ ঘটায়। সামগ্রিক উদ্দেশ্য কি? সব মিলে কি উদ্দেশ্য আছে? যে LSRW অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। শোনা মানে এখানে লেখাও আছে, শোনা, বলা, পড়া, লেখা, 4টি মৌখিক ভাষার দক্ষতার বিকাশ ঘটানো। সমালোচনামূলক সিদ্ধান্ত চিন্তন কি? সাহিত্য পড়ে তার ভেতরে ভালো মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে। উপসংহারে কি লিখবে? বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষার্থীকে কেবল একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে না, বরং তাকে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করতে সাহায্য করে। চলে আসি আজকে ভিডিওর সর্বশেষ প্রশ্ন, 1.1.5 সাজেশনের যে সর্বশেষ প্রশ্ন 10 মার্কের, সেটা হচ্ছে সমাজবিদ্যা বলতে কি বোঝেন? বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের শিক্ষণের প্রাসঙ্গিকতা উল্লেখ করুন। কেন সমাজবিজ্ঞান শেখানো হবে? তো সমাজবিজ্ঞানের সংজ্ঞা: ভাষা জ্ঞান চর্চায় যে শাখায় মানুষের সামাজিক জীবন, ইতিহাস, ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, শাসন ব্যবস্থা এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক উপায়ে আলোচনা করা হয়, তাকে সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান বলে। এর প্রধান উপাদানগুলো হলো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান। সব মিলিয়ে হয় কি? সমাজবিদ্যা। এখানে লেখা আছে সমাজবিজ্ঞান শিক্ষণের গুরুত্ব, প্রাসঙ্গিকতা: নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ গঠন, পরিবেশ ও ইতিহাস সচেতনতা, সামাজিক সমস্যার সমাধান এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। তো এগুলো কি? বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যা শিক্ষণের প্রাসঙ্গিকতা হচ্ছে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, শিক্ষার্থীদের দেশের সংবিধান, অধিকার, কর্তব্য ও রাজনৈতিক কাঠামোর সম্পর্কে সচেতন করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজবিদ্যা অপরিহার্য। অতীতের আলোয় বর্তমানকে বোঝা। ইতিহাস পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে মানব সভ্যতা কীভাবে ধাপে ধাপে উন্নত হয়েছে। অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ পুনর্গঠন করতে এটি সাহায্য করে। ভৌগোলিক পরিবেশ ও সম্পদের জ্ঞান। ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যা সম্পর্কে কী হয়? সচেতন হয়। অর্থনৈতিক চেতনা কি? প্রতিদিনের কেনাকাটা, সঞ্চয়, দেশের বাজেট, দারিদ্র্যের মতো মৌলিক বিষয়গুলো বুঝতে অর্থনীতি সাহায্য করে। সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। আমাদের সমাজ বহু সংস্কৃতি ভিত্তিক। সমাজবিদ্যা পাঠ করলে শিক্ষার্থীরা বিভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে, যা সমাজে শান্তি বজায় রাখে। উপসংহার: অতএব সমাজবিদ্যা কেবল বইয়ের পাতা মুখস্থ করার বিষয় নয়, এটি বাস্তব জীবনের সাথে সরাসরি যুক্ত। শিশুকে একটি
সমাজ সচেতন, সহনশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। তো এই পয়েন্টগুলো লিখবে, বাকি তোমরা নিজের মতো কনসেপ্ট দিয়ে লিখবে, বারবার করে বলছি। এবং যারা যেভাবে পড়েছো বইয়ে সেভাবে তোমরা লিখে নিও। জাস্ট যেই প্রশ্নগুলো আমি দিলাম এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বে। এবং তোমাদের সর্বশেষ যেটা রয়েছে EPC 1, সেটা কিন্তু আমি আপলোড করে দেবো, সেটা তোমরা এখন না দেখলেও পরবর্তী সময় দেখে নেবে। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ। আর তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যাদের PDF প্রয়োজন তোমরা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে। থ্যাংক ইউ।